রাজাকারী যারা করে আসছে, দালালি করেছে, তারা এখনো কোনো না কোনো পন্থায় কোনো না কোনো দেশের দালালি করে। আরাফাত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকের প্রশ্ন নেই, তারপরে আসছি তুহিন মালিক আপনার কাছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি মতি ভাই, আমার প্রশ্ন প্যানেলের সময় চারজন দর্শকের কাছে, যে নির্বাচন হয়ে গেল, ভোট যদি গণতান্ত্রিক অধিকার এবং অধিকার হয়, তাহলে আমি যে আমার ভোট দিতে পারতাম না, এটার জন্য দায়িত্ব মানে আপনি ভোট দিতে পারেন না, এই জন্য দায়ী কে? আরেকটা প্রশ্ন আসছে। হ্যালো জি, হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল বলছিলাম ইন্দিরা রোড থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো ডক্টর স্বাধীন মালিক এবং মিস্টার আরাফাত হোসেন, ওনাদের দুইজনের কাছে, যে আমরা যারা সাধারণ জনগণ, আমরা কিন্তু পলিটিক্যাল যারা দল আছে তাদের কথা এখন আর মানুষ বিশ্বাস করে না। আমরা একমাত্র বিশ্বাস করি যারা বুদ্ধিজীবী আছেন, যারা পেশাজীবী সংগঠন আছেন তাদেরকে। এখন ওনারা যখন বিভিন্ন টকশোতে এসে দলের লেজিটিমেসিমূলক কথা বলেন, দলের পক্ষে অন্ধভাবে কথা বলেন, আমরা কিন্তু তখন পথভ্রষ্ট হয়ে যাই। সঠিক তথ্যটা আমরা জনগণ আর কারো কাছে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমরা এই জনগণ এই ধরনের লেজুর ভিত্তিক যারা আছে আপনার পেশাজীবী সংগঠন আছে, তাদের থেকে কবে মুক্তি পাবো এবং কবে সাধারণ জনগণ সঠিক তথ্যটা ওনাদের কাছ থেকে পাবে? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। তুহিন মালিক। জি, প্রশ্নকর্তা আমার মনে হয় যে সবচেয়ে ভালো প্রশ্নটা এখনই করেছেন। আমাদের একটা জায়গা লাগবে জাতির বিশ্বাস করার, এবং একটা প্ল্যাটফর্ম খুব বেশি প্রয়োজন, যে যেখানে মানুষ আস্থা রাখতে পারে। এত তথ্য বিভ্রাট, বিভিন্ন বিভ্রাটের মাঝখানে জাতির কিন্তু কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করারও কোনো লোক আমাদের এই সমাজে নেই। এটা শুধু এখন থেকে না, বঙ্গবন্ধু দেখেন এত আত্মত্যাগ করেছেন, পৃথিবীর এত বড় একজন রাষ্ট্রনায়ক, উনার ক্ষমতার পরপরই উনাকে 73 সনের ভোটে বিরাট আকারের ভোট ডাকাতি করতে হলো, এবং উনি নিজেই তখন নিজের দলকে বলছে এটা চাটার দল, চোরের দল। 7.5 কোটি কম্বলের মধ্যে আমার কম্বল কোথায়? এখন তো জনগণ বলে যে 16 কোটি ভোটের মধ্যে আমার ভোট কোথায়? এই যে চাটার দল এবং চোরের দল, এটা থাকবেই। কিন্তু যখন সমাজের বুদ্ধিজীবীরা, যে যেখানে মাথা জনগণকে যারা দিক নির্দেশনা দিবে, তারা যদি চাটার দল এবং চোরের দল হয়ে যায়, তখন তো বড় সমস্যায় পড়ে যাবে সিভিল সোসাইটির কথা। আজকে শুরু থেকে আমি আবার প্রোগ্রামের শুরুতে চলে আছি। আজকে রেজওয়ানা হাসানের পক্ষে কেন জনমত এত? কারণ রেজওয়ানা হাসান কোন পলিটিক্যাল পার্টির লোক না, সে নাগরিক সমাজের একজন নেতা, বড় মাপের নেতা। এখন যখন তার এই আন্দোলনের কারণে যখন উনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেন, দল মত নির্বিশেষে সবাই কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। জাতির জীবনে কিন্তু এই জায়গাগুলো খুব কম, কিন্তু এই জায়গাগুলোও কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি। যে নোবেল আমরা অর্জন করেছি তাকে আমরা সুদখোর বলছি। মুসা সাহেব, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, উনাকে পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হল না, বিকজ উনি তুই চোর বলেছেন, সমালোচনা করেছেন। আজকে আব্দুল্লাহ আবু সাইদ, যার কোনো শত্রু নাই, উনি আলোকিত পথ নিয়ে কোনো বই, তাকে পর্যন্ত গালাগালি করা হয়েছে। আকবর আলী খান, ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম একজন আইকন, তাকে গলায় গামছা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এবং তাদেরকে যেভাবে নাজেহাল করা হচ্ছে। এই যে সিভিল সোসাইটি যারা কথা বলতে চায়, যারা জনগণের পক্ষে অবস্থান করে, তারা একদিকে আগে যেটা শুরু হয়েছিল তাদের চরিত্র হরণ হচ্ছিল। এখন প্রশ্ন করেছেন যে আপনারা দলের লেজুর ভিত্তি করছেন কেন? সেটাই আমি বলছি, সেখানে আমি শেষ করছি যে এতদিন চরিত্র হরণ হচ্ছে, এখন অপহরণ হচ্ছে, জীবন হরণ হচ্ছে। এখন সিভিল সোসাইটির মানুষের যদি এই অবস্থা, উনি যেটা বলেন, ওনাকেও ফোন করেছে, আপনার তো মনে আছে গত জুনে এইরকম মাইক্রোবাস করেই আমাকে টিভি সেন্টারের সামনে এইরকম লম্বা লোকগুলাই আপনার শর্ট গান নিয়ে আমাকে অ্যাটাক করেছে। একই ঘটনা, কিন্তু একটার পর একটা তো এগুলার কোনো কিনারা, আপনি যেটা শুরুতে বললেন, এগুলার কোনো, আমি জিডি করেছি, আইজি সাহেবের কাছে গেছি, ডিবি অফিসে গেছি, কিন্তু এটার তো কোনো সুরাহা নেই। যখন এই কণ্ঠগুলাকে আপনি রোধ করে দিবেন, তাহলে তো এই কণ্ঠ বের হয়ে আসতে পারবে না। জনগণের এই প্রত্যাশা পূরণ করার লোক নেই, কারণ এই প্রত্যাশা পূরণ করলে আপনি ভিসি হতে পারবেন না, আপনি বিচারক হতে পারবেন না, আপনি অ্যাটর্নি জেনারেল হতে পারবেন না, আপনি সাংবিধানিক পোস্টে ইসি কিংবা অমুক কমিশনের চেয়ারম্যান হতে পারবেন না দালালি না করলে। কোনোটাই হয়েন না আপনি। যাই হোক, ডক্টর গোলাম রহমান, আপনি কি? ধন্যবাদ। আমরা ওই আবার নির্বাচনের কথা থেকেই আবার ফিরে আসি, যেহেতু বলা হয়েছে যে